পাঠ করছি আহমদ ছফার উপলক্ষে লেখা রাজ্জাক সাহেবের স্মরণ সভায়। সম্মানিত সভাপতি, জাতীয় অধ্যাপক মরহুম আব্দুর রাজ্জাকের শ্রদ্ধা জ্ঞাপন সভায় যেসব সম্মানিত ব্যক্তি আলোচনা করতে এসেছেন তাদের মধ্যে ডক্টর আনিসুজ্জামান আমার সরাসরি শিক্ষক। অন্যান্য আলোচকবৃন্দ যারা এখানে হাজির আছেন তাদের অনেকেই আমার বয়োজ্যেষ্ঠ, আর তাদের সকলের সঙ্গে আমার সম্পর্ক ছাত্র শিক্ষকের মতোই। বোধ করি এই সবাই বয়সের দিক দিয়ে আমি সকলের চাইতে ঘনিষ্ঠ। প্রফেসর রাজ্জাক সাহেবের সঙ্গে তার জীবনের শেষ পর্যায়ে আমি পরিচিত হওয়ার সুযোগ পাই। আজকের এই সভায় যে সকল মান্য ব্যক্তি প্রফেসর রাজ্জাককে ব্যক্তিত্ব এবং চরিত্রের নানা আকর্ষণীয় দিক নিয়ে আলোচনা করলেন, সেরকম কোনো জ্ঞানগর্ভ আলোচনা করার ক্ষমতা আমার নেই। আমি নিতান্তই সামান্য মানুষ। প্রফেসর রাজ্জাকের সঙ্গে আমি ঘনিষ্ঠ হওয়ার সুযোগ পেয়েছিলাম, সেটা একরকম দুর্ঘটনাই বলতে হবে। আমার করার কোনো কাজ ছিল না এবং পেশায় ছিলাম সার্বক্ষণিক বেকার, আর রাজ্জাক সাহেবের ছিল অপুরন্ত সময়। প্রতিদিন নতুন নতুন বিষয়ে কথা বলার অপরিমেয় উৎসাহ ছিল তার। এসব শুনতে শুনতে আমি একরকম নেশাগ্রস্তের মতো হয়ে পড়েছিলাম। সেই টানেই তার কাছে ছুটে যেতাম। আমার খাওয়ার পয়সা থাকতো না। রাজ্জাক সাহেব তার বাড়িতে পদার্পণ করলে রসনা তৃপ্তিকর ভালো ভালো খাবার আমাকে খেতে দিতেন। পেট যখন আছে, ক্ষুধাও আছে। ক্ষুধা লাগলেই স্যারের কাছে ছুটে যেতাম। আমি নবীন লেখক, গল্প, কবিতা, প্রবন্ধ মনে যা আসে লিখে যেতাম, কিন্তু পাঠ করে শোনাবার লোক পাওয়া যেত না। বন্ধুবান্ধবেরা আমার হাতে কাগজের তাড়া দেখলেই সযত্নে পরিহার করে চলত। অগত্যা রাজ্জাক সাহেবের উপর হামলা করতে হতো। অপাঠ্য কুপাঠ্য অশ্রাব্য কুশ্রাব্য যা কিছু আমার কলমে আসতো স্যারকে গলৎকরণ করতে বাধ্য করতাম। লেখাটেখা শোনাবার পর মেজাজ একটু ফর্সা হলে কাছুমাছু মুখ করে বলতাম, মানে 500 টাকা হবে? স্যার অবাক হওয়ার ভঙ্গি করে বলতেন, আবার টাকা দিয়ে কিয়ের ওই দিন নিলেন না? আমি একটুখানি সাহস করে বলতাম, লেখালেখি করতে গেলে টাকার দরকার। 500 না হলেও 100 ধরিয়ে দিতেন। বারবার টাকা আদায় করার লজ্জা নিজের ভেতর হলেও চাপা দেওয়ার জন্য লম্বা লম্বা পা ফেলে বেরিয়ে আসতাম। রাজ্জাক স্যার অকৃতধার ছিলেন। ভাইফো ভাইজি নাতি নাতনি সবাইকে কলজের টুকরের মতো ভালোবাসতেন, আর ভালোবাসতেন তার ব্যক্তিগত সংগ্রহের গ্রন্থগুলো। এক একটা গ্রন্থ তার কাছে বুকের পাঁজরের এক একখানি হাড়ের মতো ছিল। সাধারণত তিনি বই পুস্তক কাউকে দিতে চাইতেন না। আমি স্যারের গ্রন্থাগার পৈতৃক সম্পত্তির মতো ব্যবহার করতে পারতাম। স্যার থাকুন আর না থাকুন, ইচ্ছে মতো বই আনতাম, ইচ্ছে মতো বই ফেরত দিতাম। স্যার কিংবা তার পরিবারের কেউ এ নিয়ে একটি শব্দও করেননি। প্রায় 30 বছর ধরে আমি এই বই ধার করার কাজটি চালিয়ে গেছি। এখনও আমি ভেবে অবাক হই, ইচ্ছে করলে স্যারের 2-10টি বই আমি রেখে দিতে পারতাম, কিন্তু আসল ব্যাপার হলো সব বই আমি ফেরত দিয়েছি। ছাত্র হিসেবে হয়তো আমি উজ্জ্বল ছিলাম না, তথাপি আমি অনুভব করতাম আমাকে ঘিরে স্যারের একটা উচ্চাকাঙ্ক্ষা তৈরি হচ্ছিল। তিনি আমাকে দিয়ে অনেক অসম্ভব কাজ করিয়ে নেওয়ার বাসনা পোষণ করতেন, সেগুলো গোপন করতেন। আমাকে অনেক কিছু পড়াতে চেষ্টা করেছেন, বোঝাতে চেষ্টা করেছেন। অনেক ধরনের লেখা শিখিয়ে নেওয়ার জন্য তিনি সবসময় সচেষ্ট ছিলেন। রাজ্জাক স্যারের কোনো অনুরোধ আমি রক্ষা করতে পারিনি। আমার মধ্যে তার উচ্চাকাঙ্ক্ষা প্রচণ্ডভাবে মার খেয়েছে, সেজন্য আমার মনেও কোনো দুঃখবোধ জন্মায়নি। আমি শহরের মাখন খাওয়া পরিবারের সন্তান নই, আমি গাঁও গ্রামের সাওয়াল। আমার ছিল প্রচণ্ড উদ্ধতা এবং অনমনীয় একটা জেদ। কালে কালে আমি বুঝতে সক্ষম হই রাজ্জাক স্যার আমার জেদটি পছন্দ করেছেন, সেজন্য তার কাছে আমার সস্নেহ প্রশ্রয় রয়েছে। যতবারই রাজ্জাক স্যারের কাছে গিয়েছি প্রতিবারই তিনি নতুন বিষয়ের উপর কথা বলেছেন। একেবারে শেষের দিকে ছাড়া প্রায় সুদীর্ঘ 30 বছর মেলামেশার যে জিনিসটি আমার চোখে ধরা পড়েছে, খুব কম সময়ই এক বিষয়ের উপর 2বার কথা বলেছেন। প্রতিদিনই স্যারকে দেখতাম নতুন। রাজ্জাক স্যার ছিলেন আমার কাছে এই চিরনতুনত্বের অপুরন্ত খনি বিশেষ। পুরুষ মানুষের ইন্টালেকচুয়াল বিউটি তথা বুদ্ধিভিত্তিক সৌন্দর্য কী জিনিস রাজ্জাক স্যারের কাছে যারা জাননি
তারা কোনো দিনই তা অনুভব করতে পারবেন না। আমাদের দেশে মানুষ যত বুড়ো হয় তত বানর হয়। খুব কম মানুষই সুন্দরভাবে বুড়ো হতে জানে। রাজ্জাক স্যার আমার চোখে একমাত্র মানুষ যিনি সুন্দরভাবে বুড়ো হতে জেনেছিলেন। তরুণদের সঙ্গে কিভাবে ব্যবহার করতে হয়, কিভাবে মেলামেশা করতে হয়, সে জিনিসটি রাজ্জাক সাহেব আমাদের অত্যন্ত যত্ন সহকারে শিখিয়েছিলেন। তিনি বলতেন, তরুণরা তো স্বর্গ থেকে নামেনি, তারাও তো এই সমাজের মানুষ। এই সমাজের যত রকম দোষ আছে, তরুণদের সেসব দোষ আলবৎ থাকবে। আপনার মনে যদি দয়া না থাকে, আপনি যদি ক্ষমা করতে না পারেন, দোষঘাট ক্ষমা করে আপনি যদি প্রতিবারের নতুন দৃষ্টিতে এক একজন তরুণের দিকে না তাকাতে পারেন, তাহলে ওঘলগে মেশামেশি কইরা কাম নাই, তফাৎ তখনই ভালা। রাজ্জাক সাহেবের কাছ থেকে যখন আসতাম, কোনো কোনো সময়ে আমার মনে হতো আমার মেরুদণ্ডটি তিনি হিরে দিয়ে বাঁধিয়ে দিয়েছেন। আমাকে তিনি হীরার মতো কঠিন এবং দীপ্তিমান করে সৃষ্টি করেছেন। আমার জীবন উত্থান পতনের পরিমাণ অল্প নয়। এমনও সময় গেছে চারপাশের লোক আমাকে দেখলে ধিক্কার ধ্বনি উচ্চারণ করত এবং সিসি করত। সে সমস্ত অবহেলা, অপমান, অসম্মান, দুঃখ, দুর্দশা তুচ্ছ জ্ঞান করে নিজের মেরুদণ্ডের উপর তিতু হয়ে দাঁড়াবার একমাত্র প্রেরণা ছিলেন প্রফেসর আব্দুর রাজ্জাক। আমি কিছু কাজকর্ম করেছি, আমার লেখালেখি হয়তো লোকে পড়ে, কিন্তু সেসবের মধ্যে গর্ব করার মতো কোনো কিছু খুঁজে পাইনি। কিন্তু একটা গর্ব আমি কিছুতেই ছাড়তে পারবো না। সেটি হলো আমি আব্দুর রাজ্জাকের ছাত্র। এটা এমন একটা অনুভূতি, আব্দুর রাজ্জাকের সান্নিধ্য যিনি আসেননি তার পক্ষে এই অনুভূতির ঘনত্ব এবং গাঢ়ত্ব উপলব্ধি করা কোনো দিনই সম্ভব হবে না। সম্মানিত সুধীবৃন্দু, আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য প্রায় শেষ করে এনেছি। শুধু একটা বেদনার কথা আমি আপনাদের সামনে অত্যন্ত জোর দিয়ে আমার অস্তিত্বের সমস্ত শক্তি দিয়ে উচ্চারণ করতে চাই। এই সভার সম্মানিত সকল বক্তা এক বাক্যে কতগুলো বিষয় ঐক্যমত্য পোষণ করেছেন যে রাজ্জাক স্যার ছিলেন একটা বহুবর্ণ বিরল মাণিক্যের মতো ব্যক্তিত্ব। তিনি ছিলেন নির্লোভ, সৎ এবং সত্যবাদী। তার ছিল অপরিসীম জ্ঞান তৃষ্ণা। সেই তৃষ্ণা তিনি অপরের মধ্যে সঞ্চারিত করতেও পারতেন। শিশুদের প্রতি ছিল তার অকৃত্রিম ভালোবাসা। সুখ সপ্ত গুণীজনের প্রতি তিনি ছিলেন আশ্রয়স্থল। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্মল বহুমুখী জ্ঞান চর্চার কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য তার ছিল অনিন্দ্য প্রয়াস। বাঙালি জাতিসত্তার বিকাশ লগ্নে তিনি যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন সে কথা সকলে কবুল করে গেলেন। এখন আমার বেদনার কথাটি আমি আপনাদের সামনে প্রকাশ করতে চাই। যে শ্রদ্ধেয় শিক্ষকটি নিজেকে এত অধিক পরিমাণে নিঃশেষে উজাড় করে দিলেন, তার অন্তিম শয়নের জায়গাটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দিতে পারল না কেন? আগামী প্রজন্মের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র যদি প্রশ্ন করে, এখানে নজরুলের কবর আছে, জয়নুল আবেদিনের কবর আছে, শহীদুল্লাহর কবর আছে, আব্দুর রাজ্জাকের কবর নেই কেন? আমি জানি সে জবাব দেওয়ার ক্ষমতা আপনাদের কারণেই। আপনারা ক্ষমতার ছোট বড় নানা রকম স্তম্ভ হিসেবে নিজেদের অবস্থানে তিতু হয়ে আছেন। আপাতত সেটি ধরে রাখুন। আমার হা হা অট্ট হাসি দেওয়া ছাড়া আর কিছুই করার নেই।